আজ অনেক সুন্দর কিছু স্মৃতি নিয়ে আবার ফিরে এলাম আমার নিজের সংসারে। কয়েকটা দিন গ্রামের বাড়িতে কাটিয়ে মনটা খুব ফ্রেশ হয়ে গিয়েছিল। বাবা মা আত্মীয় স্বজন গ্রামের পরিবেশ সবকিছু ছেড়ে আসতে একটু কষ্ট তো লাগবেই, কিন্তু একটা কথা আমি সব সময় অনুভব করি, মেয়েদের জীবনটা খুব সুন্দর একটা যাত্রার মতো। ছোটবেলায় বাবার বাড়ি আমাদের পৃথিবী হয়, আর একটা সময় পরে নিজের সংসারই হয়ে যায় আমাদের নতুন ঠিকানা। আজ নিজের ঘরে ঢুকেই মনে হলো এই ঘরটাও তো আমার অপেক্ষায় ছিল। রান্নাঘর, ছোট ছোট কাজ, প্রতিদিনের ব্যস্ততা, এই সবই তো এখন আমার জীবনের অংশ, তাই না? অনেকেই ভাবেন সংসারের কাজ হয়তো খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা দিয়ে একটা সংসার গুছিয়ে কাজ করা বা গুছিয়ে রাখা এগুলো কোনো ছোট কাজ না। প্রতিদিন একটু একটু করে যত্ন নেওয়া, পরিবারের সবার কথা ভাবা, নিজের ঘরটাকে সুন্দর রাখার চেষ্টা, এসবের মধ্যেও অনেক বড় একটা আনন্দ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সত্যি কথা বলতে কি জানেন, গ্রামের বাড়ি থেকে ফিরে এসে নিজের সংসারের কাজ শুরু করতে আমার কখনোই খারাপ লাগে না। কারণ এই সংসারটা এখন আমার নিজের। এখানে আমি যেমন চাই তেমন করে গুছিয়ে রাখতে পারি, নিজের মতো করে রান্না করতে পারি, সাজাতে পারি, ছোট ছোট পরিবর্তন আনতে পারি, যেখানে ফিরে এসে নিজের মতো করে থাকা যায়। আমার জন্য সেই জায়গাটা আমার সংসার। আলহামদুলিল্লাহ। সংসার মানে শুধু রান্না করা আর ঘর গুছিয়ে রাখা নয়। সংসার মানে দায়িত্ব নেওয়া, একে অপরের খোঁজ রাখা, ভালোবাসা দিয়ে সম্পর্ককে ধরে রাখা। অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত লাগে, আবার অনেক সময় মনে হয় আজ আর কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু তারপরও যখন দেখি পরিবারের মানুষগুলো হাসি মুখে আছে, তখন সব কষ্ট যেন অনেকটাই হালকা হয়ে যায়। আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, কোনো কাজই ছোট নয়। আপনি যদি মন থেকে করেন তাহলে সেই কাজেরও একটা সৌন্দর্য আছে। সংসারের কাজও তেমনই। ভালোবাসা দিয়ে করা প্রতিটি কাজের মূল্য একদিন না একদিন অবশ্যই বোঝা যায়। গ্রাম থেকে এসেছি বেশ কয়েকদিন আগে, তবে ওই যে বললাম না, কাজের জায়গাটা আসলে ওই দায়িত্বের জায়গাটা ছেড়ে আসতে পারে না, যার কারণে এত এত কাজ জমে গিয়েছিল। সেগুলো করতে করতে এই ভিডিওটার এডিট করা হয়নি। এখানে যে এত এত ফলমূল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি। আর গ্রামের যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো তো দেখেছেনই। এখানে আছে কলা, তারপর আম, এগুলো আমাদের গ্রামের বাড়ির নিজ গাছের। এবং এই কাঁচামরিচগুলো এত ঝাল এবং এত সুন্দর সুঘ্রাণ, এগুলো ছিল আমার নানার বাড়ির, মামি দিয়ে দিয়েছে। এই ধরনের মরিচ আমি খুব পছন্দ করি, তো আমিও এরকমের একজন মানুষ। মাঝে মাঝে আমার খুব ইচ্ছা করে এ ধরনের মরিচ দিয়ে ভাত খাওয়া। তো মামি আবার এটা খেয়াল করেছে এবং আমাকে অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছে। গতবার যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখনও মামি অনেকগুলো মরিচ দিয়েছিল। মানে অল্প কয়েকদিনে তো খেয়ে শেষ করতে পারিনি, তারপরে ডিপে রেখে রেখে অনেক দিন ভরে খেয়েছি। তো এবারও সেটাই করব, মামিও বলে দিয়েছে। আর কলাগুলো একদম পাকা আছে, এগুলো 1-2 দিনে খেয়ে শেষ করে ফেলতে হবে। যেহেতু এখানে কলার পরিমাণ অনেক বেশি এবং মানুষ আমরা অনেক কম, তো এতগুলো পাকা কলা খেয়ে শেষ না করতে পারলে আসলে অপচয় হবে। আর এর জন্য আমি বুদ্ধি করে কলা দিয়ে কিছু পোয়া পিঠা বানিয়েছিলাম, সেগুলো আবার আমরা খেয়েছি বিকালের নাস্তায়। এখানে যতগুলো আম আছে সবগুলোই হিমসাগর জাতের আম। তো এগুলো আবার আমাদের গাছে ধরেছে, একেবারে গাছ পাকা বলা চলে। দেখে মনে হবে কাঁচা, কিন্তু কেটে খেলে আপনি বুঝতে পারবেন যে ভেতরে অনেক বেশি লাল এবং মিষ্টি। এত দূরে থেকে কষ্ট করে এতগুলো জিনিস এনেছি, তার জন্য সবার আগে এই ফলমূলগুলোকে সহি সালামতে গুছিয়ে রাখলাম। এরপর আবার ঘরের কাজে হাত দিয়েছি। প্রথমে হাত দিয়েছি ডাইনিং টেবিলে। আমি ডাইনিং টেবিলে সাধারণত কাভার পরিয়ে রাখি, কারণ ওই কয়েকদিন পরপরই দেখা যায় আলগা ধুলোগুলো লেগে যায় কাঠের গায়ে, ফার্নিচারের গায়ে। তো এই সমস্যার সমাধান হিসেবে আমি কাভার ব্যবহার করি। এতে করে কাভার 1 মাস বা 15 দিন পর ধুয়ে ফেললেও ওই কাঠের গায়ে আর ময়লাটা লাগে না ওইভাবে।
এর জন্য খাবারগুলো উঠিয়ে ধোয়ার জন্য দিয়েছি এবং ডাইনিং টেবিলের একটি সিম্পলের মধ্যে একটি সুন্দর একটি লুক দিয়েছি। এই তো কাজগুলো করছি আর আপনাদের সাথে একটু একটু গল্প করছি। এদিকে রান্নাঘরের থালা বাসনগুলো যা ছিল সেগুলো অনেক সময় দেখা যায় না, আমরা বেড়াতে গেলে অনেক দিন রান্নাঘরে আর হাত দেওয়া হয় না, তো এই সময়ে অনেক ধোয়া থালাবাটির উপরেও আলগা কিছু ময়লা জমে থাকে। তো তার জন্য আবার নতুন করে ধুয়ে সব কিছু ঝরা দিয়ে রেখেছি। এগুলো পানি ঝরে আসলে আবার যার যার জায়গায় গুছিয়ে রেখে দিব। পর্যায়ক্রমে একটার পর একটা কাজ করে ফেলছি। যেহেতু সব কাজ আমাকেই করতে হবে, তাই কাজ আসলে জমিয়ে রেখে লাভ নেই, সবকিছু একটা একটা করে ফেললেই হয়ে যাবে। এদিকে ফুলের টবগুলো অনেক বেশি আলগা ধুলো জমে ময়লা হয়ে গিয়েছে এবং অনেক ফ্যাকাশে আর পুরনো লাগছে, তাই এগুলোকেও সব নামিয়ে ধোয়ার জন্য রেডি করছি। এদিকে আয়মানও আমাকে কাজে হেল্প করছে। টবে থেকে ফুলের তোড়াটা পড়ে যাওয়াতে আয়মান দৌড়ে এসে সে আমাকে হেল্প করলো, ফুলের তোড়াটি টবের মধ্যে উঠিয়ে দিল। তো আমিও খুব খুশি হয়ে তাকে থ্যাংক ইউ দিলাম, সে খুব খুশি হলো। আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, আমার অনেক কাজে হেল্প করে। যেহেতু এখনো সে অনেক বেশি ছোট মানুষ, তার সাধ্য অনুযায়ী কিন্তু সাপোর্ট করে, এটাই অনেক। এত ছোট বয়সেও যে এত পজিটিভ থিঙ্কিং, এতে আমি অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই ফুলগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে তারপর আবার ঝরা দিয়ে রাখবো। এর জন্য আগে থেকে একটু সাবানের গুঁড়ো মাখিয়ে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে ধুয়ে নিব। অনেক সময় আমি সাধারণত যা করি, কিছুদিন পর পরই এই আলগা ধুলোগুলো ব্রাশের সাহায্যে ঝেড়ে ঝেড়ে ফেলে দিই, তাতেই কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। কিন্তু এইবারের গ্যাপটা অনেক বেশি পড়ে যাওয়াতে একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ময়লাগুলো একেবারে টাইট হয়ে লেগে আছে, যেগুলো ব্রাশ দিয়ে হাজারবার ঘষলেও মনে হয় না একটু পরিবর্তন হবে। তাই বাধ্য হয়ে সাবানের গুঁড়া দিয়ে ধোয়ার প্রস্তুতি নিয়েছি এবং অনেক কষ্ট করে এগুলোকে ধুয়ে ঘষে মেজে একদম চকচকে ঝকঝকে দোকানের মতো নতুন করে ফেলেছি এবং এগুলোর লুকটা দেখুন কত বেশি সুন্দর লাগছে। এবার একটা মাদুর বিছিয়ে মাদুরের উপরে দিয়েছি, যেহেতু এখানে পানি আছে, পানি ঝরা দেওয়ার জন্য টাইলসে দিলে তো আর ওইভাবে ঝরা হবে না, যার কারণে মাদুরের উপরে দিয়েছি। এগুলো পানি ঝরানো হয়ে গেলে আবার যার যার জায়গায় রেখে দিব। মোটামুটি ঘরের অনেক কাজ গুছিয়ে ফেলেছি, এবার একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছি। এই পর্যায়ে আবার রান্নার প্রস্তুতি নিব। এর ফাঁকে কিন্তু আয়মানকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং খাওয়া দাওয়াও করিয়ে দিয়েছি। সে ঘুমাচ্ছে, এবার আমি আমার কাজ ধাপে ধাপে করে গুছিয়ে ফেলছি। সংসারের এই কাজগুলো করার মাঝে না অন্যরকম একটা ভালো লাগার কাজ করে, কেননা এই কাজের মধ্যে আপনি নিজেই ডিরেক্টর এবং আপনি নিজেই অ্যাক্টর, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। তাই আমি বলবো নিজের জীবনকে কখনো ছোট করে দেখবেন না। আপনি পড়াশোনা করুন, চাকরি করুন, ব্যবসা করুন বা সংসার সামলান, যে কাজই করেন না কেন সেটাকে সম্মান করুন। সৎভাবে করা প্রতিটি কাজেরই আলাদা মর্যাদা আছে। আর একটা কথা, নিজের যত্নও নিতে ভুলবেন না। নিজের মন ভালো থাকলে তবেই তো অন্যদের ভালো রাখা সহজ, তাই না? আল্লাহ আমাদের সবাইকে এমন তৌফিক দিন যেন আমরা আমাদের দায়িত্বগুলো ভালোবাসা দিয়ে পালন করতে পারি, পরিবারের পাশে থাকতে পারি এবং সব অবস্থায় কৃতজ্ঞ থাকতে পারি। আমিন। দুপুরের রান্না সকালেই করে ফেলেছি। আয়মানের বাবা অফিসে গিয়েছে, তাকে খাবার দিয়েছি এবং আয়মানের চাচুকে খাবার দিয়েছি। তো ওই ক্ষেত্রে দেখা যায় সকালের রান্নাটা আমার একবারে দুপুরের সহ হয়ে যায়। এর জন্য আমি দুপুরের বেলায় ঘরের কাজ অনেক কিছু গুছিয়ে ফেলতে পারি। তো ঘরের কাজ যখন দুপুরে করা হয়ে গিয়েছে, সেই সময় আবার রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছি।
এখন আর তেমন কোনো কাজ নেই, রান্না বান্না হয়ে গেলে একটু ফ্রি টাইম পাবো, সেই সময়টাতে বসে বসে একটু ভিডিও এডিট করি। ভিডিও আসলে একটা টাইমের মধ্যে এডিট করে ওঠাটা একটু কষ্টকর, তাই চেষ্টা করি ধাপে ধাপে একটু একটু সময় বের করে প্রায় কয়েকবার মিলিয়ে একটা ভিডিও এডিট করে সম্পন্ন করার চেষ্টা করি এভাবেই। তো আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটুও ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।